আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের C4 চাটগা পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা চট্টগ্রামের অনেক কৃতি সন্তান আমরা ইউকেতে বসবাস করি। এর মধ্যে আমাদের C4 চাটগার ডাইরেক্টর নাজিমুদ্দিন এবং উনি চট্টগ্রাম সমিতির চেয়ারপারসন। উনি এখানে পড়াশোনা করে এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত এবং বিশেষ করে বিভিন্ন একাডেমিক লেভেলে ওনার বিভিন্ন গবেষণা এবং ওনার পড়াশোনা। তো এখানে আজকে যে বিষয়টা আমাদের চট্টগ্রামের ইতিহাস নিয়ে আমরা ছোটোবেলা থেকে অনেক গল্প শুনেছি, অনেক বই আমরা পড়েছি। তো উনিও রিসেন্টলি চট্টগ্রামের ইতিহাস নিয়ে গবেষণামূলক একটা বই উনি লিখেছেন এবং ওই বইটা আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা ওনার কাছে এই বই সম্পর্কে কিছু তথ্য জানবো এবং আপনাদের সামনে এটা উপস্থাপন করব। আপনারা ততক্ষণ আমাদের পাশে থাকবেন, এটাই কামনা করি। নাজিম ভাই, আসসালামু আলাইকুম। আমরা আপনি চট্টগ্রামের ইতিহাস নিয়ে গবেষণা করে একটা বই লিখেছেন, এই বইটা সম্পর্কে একটু প্রশ্ন করব। এটা অত্যন্ত আমরা খুশি এবং আনন্দিত যে চট্টগ্রাম নিয়ে আসলে আপনি এখনও ভাবেন, চট্টগ্রাম নিয়ে এখনই অনেক কাজ করেন এবং অনেক সময় দিয়ে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি একটা বই লিখেছেন। আপনি যদি আমাকে আপনার এই বই সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ। আমরা চট্টগ্রামের হাটাজারিতে বড় এবং আমার বাবা ছিলেন আমাদের লোকাল স্কুলের প্রথম বৃত্তি পাওয়া একটা স্টুডেন্ট ছেলেদের মধ্যে, এবং উনি খুব মেরিটোরিয়াস মানুষ ছিলেন, খুব সুন্দর করে কথা বলতেন এবং দেশপ্রেমটা ছিল মানে অসীম দেশপ্রেমের মানুষ। তো আমার বাবা যখন মারা গিয়েছেন, আমি দেখতাম আমাদের পাড়ার সবাই কিন্তু আমার আব্বার জন্য কান্নাকাটি করতো এবং বলতো যে এরকম মানুষ আর পাবে না তারা। তো ওরকম একটা অনুষ্ঠানে আমাকে একজনে রিকোয়েস্ট করেছেন, আমার মুরব্বী, আমাদের মুরব্বী, উনি মারা গেছেন এখন। উনি বললো, বাবা তোমার বাবার কাহিনীটা তুমি একটু কাইন্ডলি ক্যাপচার করো। এখন আমার বাবারা তো আপনার ছোটোখাটো ব্যবসায়ী ছিলেন এবং পলিটিশিয়ান ছিলেন, একসময় বিএনপির আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। খুব আহামরি কোনো ব্যক্তি ছিলেন না উনি, মানে বাংলাদেশের লিডিং কেউ ছিলেন না, কিন্তু ওনার চরিত্রটা হচ্ছে ইউনিক। উনি অসম্ভব দেশপ্রেমিক, কারো কোনোদিন হক মারে নাই। ওনাকে প্রত্যেকটা মানুষ বিচারের জন্য নিয়ে যাইত। সকাল 6টা থেকে রাতে 10টা পর্যন্ত উনি দেশের জন্য কাজ করতো, ব্যবসার ফাঁকে ফাঁকে। ব্যবসায়ী হিসেবে উনি খুব ইউনিক ছিলেন। উনি বাংলাদেশের 2টা ব্যবসার জন্মদাতা। বাংলাদেশের রিসাইক্লিং মিল যেটা আছে, বিশেষ করে পেট্রোকেমিক্যাল রিসাইক্লিং মিল, ওটা আমার বাবার হাত দিয়ে তৈরি। আমার বাবারাই প্রথম মোবিল এবং গ্রেস ফ্যাক্টরি করেছেন, রিসাইক্লিং প্লান্ট। এবং আমার বাবা বাংলাদেশের প্রথম কমিশন এজেন্ট ছিলেন, 1962 সাল থেকে এস্টাবলিশ করা। তো এরকম একটা মানুষকে আমি কাছ থেকে দেখেছি। তো ওনাকে বুঝতে হলে আমরা ওনার কনটেক্সটটা দেখতে হবে। তো ওনার কনটেক্সট হচ্ছে, আমার দাদা বার্মাতে ছিলেন, আকিয়াবে ছিলেন, আমার দাদার ভাইরা আসামে ছিলেন। তো ওরা বছরকে বছর ওখানে থাকতো, 4-5 বছর পর চিটাঙে আসতো। যদি চট্টগ্রামের মানুষের ইমিগ্রেশনটা এখানে জড়িত, ওরা ইমিগ্রেশন হয়ে দেশের জন্য, চট্টগ্রামের জন্য, পরিবারের জন্য কাজ করত। তাদের যে স্যাক্রিফাইস, এই ইমিগ্রেশন জার্নিটা আমাদেরকে বুঝতে হবে। এবং সাথে সাথে আমার নানা ছিলেন একজন ডাক্তার। উনি ঢাকা মেডিকেল স্কুলে, তখন বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ ছিল না, উনি ঢাকা মেডিকেল স্কুলে ডাক্তারি পড়ে ঢাকায় না থেকে উনি মাদ্রাসার মতো একটা গ্রামে চলে গিয়েছেন। আমার নানি তখনকার যুগে গুলজার বেগম স্কুল, এটা ছিল চট্টগ্রামের সেকেন্ড স্কুল, ওখান থেকে ক্লাস 8 পর্যন্ত শহরে থেকে পড়াশোনা করেছেন। উনিও গ্রামে চলে গিয়েছেন মাদ্রাসার মাধ্যমে। আমার নানা দেখতে দেখতে অনেক সুন্দর লম্বা মানুষ ছিলেন, আর উনি পাকিস্তান আমলের প্রথম ইউনিয়ন বোর্ডের মেম্বার ছিলেন এবং মাদ্রাসা হাই স্কুলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন, উনি শিক্ষকও ছিলেন। তো আমার কোয়েশ্চেন হচ্ছে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য। আমার চাচারা একটু শর্ট, একটু শ্যামলা রঙের ছিল, আমার নানারই দেখতে অনেক সুন্দর। এই মরফোলজিক্যাল চেহারার বৈশিষ্ট্য মানে এরকম আসলো কিভাবে? আমার দাদারা কেন ইমিগ্রেশন হয়ে আসাম গিয়েছে, কেন বার্মা গিয়েছে, এটা আমার জানার খুব আগ্রহ। এবং সাথে সাথে আমি আরো শুনেছি আমার বংশধররা একসময় 6 জেনারেশন আগে বড় উঠান পটিয়া থেকে আমান বাজারে এসছে ওরা।
কেন এসছে 6 জেনারেশন আগে, ওটা আমার একটা জানার প্রচণ্ড আগ্রহ ছিল। এই যে জানার আগ্রহ প্লাস আমার নানা চট্টগ্রামের হালদা নদীর জন্য একটা আন্দোলন করে 1948 সালে 29শে সেপ্টেম্বর মারা গিয়েছেন, কিন্তু এর কোনো দলিল ছিল না। আমি রিসার্চ করে করে আমি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির পিএইচডি রিসার্চ থেকে ওই জিনিসটা বের করেছি, আমার নানা কীভাবে মারা গিয়েছেন। তো অস্ট্রেলিয়াতে যদি ওরা রিসার্চ করে এটা বের করতে পারে, আমাদের বাংলাদেশে কোনো কেন বই লিখতে পারে না? তো ওই জন্য আমি রিসার্চ করা শুরু করেছি দুটা কারণে। একটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিটা জানার জন্য, আমাদের কনটেক্সট আমরা যেন জানতে পারি, আমাদের মা বাবার যে সমাজের প্রতি কন্ট্রিবিউশন, এটা কেন কন্ট্রিবিউশন করেছে এটা যেন জানতে পারি, এবং আমাদের মুরব্বীর যে রিকোয়েস্ট আমার বাবার চরিত্র এবং ইতিহাসটা যেন আমি ক্যাপচার করে রাখতে পারি, ওই কারণেই আমি এই একটা ইতিহাস নিয়ে লেখা শুরু করেছি। আপনি জানেন আমি পেশায় হচ্ছি একজন একাডেমিক। আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে ইউকেতে পড়াশোনা করিয়েছি, এক্সটার্নাল এক্সামিনার ছিলাম, চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ACC এর এক্সটার্নাল এক্সামিনার ছিলাম, আমি নিউক্যাসল ইউনিভার্সিটির এক্সটার্নাল এক্সামিনার ছিলাম, তারপরে আমি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনের লেকচারার ছিলাম। কিন্তু মেইনলি এগুলো বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং রিলেটেড সাবজেক্টে। এবং আমি অনেক পড়াশোনা করেছি, অনেক রিসার্চ করেছি, আমার অনেকগুলো বই এখানে বের হয়েছে ইউকেতে, এবং অনেকগুলো রিসার্চ আর্টিকেল আমি বের করেছি। কিন্তু অ্যাজ এ লেগেসি রাখার জন্য, একটা মানুষের তো লেগেসি থাকে, একটা জেনেটিক লেগেসি থাকে, আমার ছেলেরা থাকে, আমার বড় ভাইয়ের ছেলেরা থাকে, আমার বড় ভাইয়ের মেয়েরা থাকবে, আমার চাচাতো ভাই চাচাতো বোন থাকবে, এগুলো আমাদের জেনেটিক্যাল লেগেসি। সাথে সাথে আমাদের একাডেমিক লেগেসি থাকতে হবে, পাবলিকেশন থাকতে হবে, তাই না? সাথে সাথে আমাদের ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক লেগেসি থাকতে হবে। আমরা অনেকগুলো ইনস্টিটিউশন করেছি, আলহামদুলিল্লাহ আজকে আমি যে ইনস্টিটিউশনগুলো করেছি তাদের ইয়ারলি টার্নওভার মানে $50 মিলিয়ন মতো ইয়ারলি টার্নওভার। আমার কোম্পানিগুলো নেট অ্যাসেট আবার £30 মিলিয়ন কাছাকাছি। তো এগুলো হচ্ছে ইকোনমিক লেগেসি আমরা রাখছি। ইনস্টিটিউশনাল লেগেসি আমি রাখতেছি। ইনস্টিটিউশনাল লেগেসি মানে আমি যাতে ফিউচার জেনারেশনের লাইফটাকে ট্রান্সফর্ম করতে পারি, এটাও একটা লেগেসি আমি রাখছি। তো সাথে সাথে আমাদের বংশের একটা লেগেসি তো রাখা উচিত, এবং সাথে সাথে চট্টগ্রাম মানুষের একটা লেগেসি তো রাখা উচিত। ওই জন্য আমি বইটা লিখেছি। বইটা হচ্ছে ইতিহাসের মতো একটা ডাল সাবজেক্টকে আমি খুব ইন্টারেস্টিংলি, মানে একটা ইনফর্মালি আমি লিখতে চেয়েছি। তো ইনফর্মালি লিখতে চেয়েছি, এটা আমার বইটার নাম হচ্ছে চট্টগ্রামের ইতিহাস, মানে আত্মজীবনী দেখে আমি একটা চট্টগ্রামের ইতিহাস নিয়ে লিখেছি। তো এখানে আমার পার্সোনাল অনেকগুলো স্টোরি দিয়ে ইতিহাসটাকে আমি বোঝার ট্রাই করেছি আর কি। তো ওই বইটা আমি আশা করি সবাই খুব পড়ে মানে খুব আনন্দ পাবেন, ছেলেরা পড়ে খুব মজা পাবে। এখানে লাইফের সাথে ইতিহাসের একটা আমরা শব্দ চয়নের মাধ্যমে খুব কাব্যিক ভাষা এটা লিখেছি, যাতে এটা ডাল মনে না হয় আর কি আমার লেখকদের। তো এখন এই বইটা লিখতে গিয়ে আমি অনেকগুলো রিসার্চ করতে হয়েছে, যেহেতু আমি ইতিহাস আমার সাবজেক্ট না। আমি চট্টগ্রামের ইতিহাস নিয়ে অনেক বই পড়েছি, সাথে সাথে আমি ইন্ডিয়ার ইতিহাস নিয়ে অনেক বই পড়েছি, সাথে সাথে আমি এখানকার মানে এই যে অনেকগুলো রিসার্চ করেছি, কেন মানে ব্রিটিশরা ইয়াতে গেল, কিসে গেল, বাংলাদেশে গেল, কেন মোগলরা বাংলাদেশে আসলো। তো এই রিসার্চগুলো আমি করেছি। দিল্লি সুলতানিয়াত, বেঙ্গল সুলতানিয়াত হলো কীভাবে, এগুলো আমি পড়েছি ফ্রম ইউরোপিয়ান পার্সপেক্টিভ, ফ্রম ইন্ডিয়ান পার্সপেক্টিভ, ফ্রম বাংলাদেশি পার্সপেক্টিভ। এবং আমাদের ফ্যামিলিগতভাবে মানুষের সাথে কথা বলে প্রাইমারি রিসার্চ করে আমি কিছু পার্সপেক্টিভ দাঁড় করাতে চেয়েছি। তাহলে 4টা অ্যাঙ্গেল থেকে আমরা এটা দেখেছি, আমি পার্সোনালি দেখার চেষ্টা করেছি। বাট যেহেতু আমি একজন ইতিহাসবিদ না, তো এটা ইতিহাস বই হলো, এটাতে আপনারা একটু মানে সাবধানে পড়বেন, কারণ এখানে অনেকগুলো লেখা আমি লিখেছি, আমার ব্যক্তিগত অভিমত আমি দিয়েছি। তারপর এটা যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এটা যেন ইতিহাসের একটা দলিল হিসাবে থাকতে পারে। হ্যাঁ, তো এই কারণেই বইটার লেখা, একটু বড় করে বললাম। এখন তো আমি এটাতে দুইটা জিনিস ফিউশন করেছি। একটা হচ্ছে পারিবারিক ইতিহাস, মানুষের ব্যক্তির ইতিহাস, তো আরেকটা হচ্ছে আমাদের সামাজিক ইতিহাস এবং আমাদের দেশের ইতিহাস এবং আমাদের ভূমির ইতিহাস। অনেকেই যেটা করে, ইতিহাস লিখতে গিয়ে শুধু পলিটিক্যাল হিস্ট্রি লেখে, জিওগ্রাফিক্যাল হিস্ট্রি লেখে না, একটা অঞ্চলের জিওগ্রাফিক্যাল হিস্ট্রি, লিঙ্গুইস্টিক হিস্ট্রি লেখে না অনেকে তারপর কালচারাল এবং কাস্টমস লেগেসি হিস্ট্রিটা লেখেন। আমি সবগুলো আনার ট্রাই করেছি। জি, তো ফর এক্সাম্পল একটা ইন্টারেস্টিং, আমি এটা পড়তে রিসার্চ করতে গিয়ে জেনেছি
যে আমার কোশ্চেনটা ছিল, ফর এক্সাম্পল আমার ব্যক্তি কোশ্চেন ছিল, হাটাজারির পাহাড়ে কেন বালি থাকে, পৃথিবীর অন্যান্য দেশের পাহাড়ে কেন বালি থাকে না। এটা স্টোরিটা আমি লিখতে গিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম একসময় আমাদের হাটাজারি, আপনাদের সীতাকুণ্ড এরিয়াটা একসময় সাগরের তলায় ছিল। এটা বার্মিজ প্লেট এবং ইউরোএশিয়ান প্লেটের টেকটনিক শিফটের কারণে সাগরের তলাটা ফুফে উঠে এটা পাহাড় হয়ে গেছে, এবং যার কারণে আমাদের পাহাড়ে কিন্তু বালি দেখবেন এটা সমুদ্রের কারণে, এবং ওখানে দেখবেন ম্যারিন ফসিল পাওয়া যাচ্ছে। তো এটা একটা ব্যাপার। আর বাংলাদেশের একটা বৃহৎ বদ্বীপ, এটা মানে আমাদের ধরেন ব্রহ্মপুত্র নদী ওয়ার্ল্ডের 4th আই থিঙ্ক বিগেস্ট লার্জেস্ট নদী হলো, এটা পলি ক্যারি করার জন্য ওয়ার্ল্ডের নাম্বার 1। সে কারণে বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর ইউনিক দেশ। এটা দিনকে দিন বড় হচ্ছে, কিন্তু পলি জমা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ বিটুইন 1 স্কোয়ার কিলোমিটার টু 10 স্কোয়ার কিলোমিটার প্রতি বছর বাংলাদেশের বড় হচ্ছে। হয়তো 1000 বছর পরে বাংলাদেশ অনেক বড় হবে, হয়তো বাংলাদেশ 1000 থেকে 10,000 স্কোয়ার কিলোমিটার জায়গা বড় হবে বাংলাদেশের। এটা একটা ইউনিক একটা পার্সপেক্টিভ আমি দেখেছি। তো ওখানে জিওগ্রাফিক্যাল কিছু অ্যানালাইসিস আমি করেছি বইটাতে, খুব মজা করে পড়তে পারবেন। বাট ইতিহাসের সাবজেক্ট একটু ডাল হয়েই, বাট আমি যতটুকু পারি ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করার ট্রাই করেছি। না, ধন্যবাদ আপনাকে অনেক। কারণ এখানে যে জিনিসটা আরেকটা কথা, এই যে আপনার ইউকেতে অনেকগুলা বিশেষ করে একাডেমিক সেক্টর আপনি ইনভলভ, বিজনেস বলেন আর মানুষকে উপকার বলেন, সব কিছু এখানে আসতেছে। এত কিছু সময় দেওয়ার পরে এই বইটার জন্য আপনি কী পরিমাণ সময় দিয়েছেন, কতদিন লেগেছে, বা এই সময় কিভাবে ম্যানেজ করেছেন? না, আমার যেটা মানে ইচ্ছা সেটা হচ্ছে, আমি ছোটকাল থেকে খুব বড় হওয়ার স্বপ্ন দেখতাম। আমার মা সবসময় একটা কথা বলতো, আমার মা মারা গিয়েছেন, বলতো তুই হচ্ছে মানে আমি মানে আবুল খায়ের ডাক্তারের নাতি, আমার বাবার ছেলে, তো সুতরাং তোমাকে ধৈর্য ধরতে হবে, বড় হতে হবে, এবং কিভাবে বড় হতে হবে এটা তোমার বুদ্ধি তুমি বাইর করে নিবা। তো আমি বড় হতে চাই, ছোটকাল থেকে চেয়েছিলাম। তো আমি হিসাব করতাম যে আমার তো এক সপ্তাহে 168 ঘন্টা, আমি হয়তো 8 ঘন্টা ঘুম যাব, তাহলে 40 ঘন্টা গেল। বাকি ধরেন অন অ্যান অ্যাভারেজ অন্যান্য নামাজ কালাম পড়তে আমার ডেলি 2 ঘন্টা করে সময় গেল, তাহলে ওখানে গেল 14 ঘন্টা। বাকি ধরেন আমি 8 ঘন্টা একটু কাজ করি, আমার অফিসের কাজ করি, বাকি সময় আমার কি করব আমি চিন্তা করি, আমি রিসার্চ করি, আমি বই পড়ি, নিউজ পড়ি, ওই করে করে লিখতে হয়। লেখা শুরু করেছি অনেক আগে, প্রথম ড্রাফটটা বইটা করেছি 2016 সালে। আমার তো বাংলা লেখা খুব ভালো না, আমি ইংরেজি বাংলা টাইপ করা খুব ডিফিকাল্ট হতো। তো ওই বাংলা টাইপ একটা একটা করে করে টাইপ করতাম, তারপর এটা পাবলিকেশন করা, তারপর এটাকে মানে রিভিউ করা, অনেক ব্যাপার। তো আমি একটা বাংলাদেশে একটা টিম তৈরি করার ট্রাই করেছি, ওরা আমাকে যতটুকু পারে হেল্প করেছে আর কি, আমার টিমটা আমাকে হেল্প করেছে। বাট বইটা পুরোটাই আমার লেখা হলো, আমি সবার ক্রিটিক্যাল পার্সপেক্টিভ নিতাম। আমি আমার শালিকে বইটা পড়তে দিয়েছি, আমার ওয়াইফকে পড়তে দিয়েছি, বলতাম এটার কি কি দুর্বলতা আছে বলো, ওরা দুর্বলতাগুলো বলতো, আমি তারপর এটা আস্তে আস্তে মডিফিকেশন করে পড়তাম। তো আপনার কোশ্চেনের উত্তরটা হচ্ছে এরকম যে সময় আমরা বের করে নিতে হয়। 168 ঘন্টা অনেক ঘন্টা এক সপ্তাহে, আমরা যদি ট্রাই করি আমরা সবই করতে পারি, কিন্তু আমাদের হয়তো প্রায়োরিটি করতে হবে, লাইফের প্রায়োরিটি করতে হবে, প্রায়োরিটির দিকে সময়টা দিতে হবে আর কি। না, ধন্যবাদ। এটা আরেকটা প্রশ্ন হচ্ছে, যেমন এই বইটা এই বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং সম্ভবত যতটুকু শুনলাম প্রথম এডিশন অলরেডি মোস্ট শেষ, কিন্তু আমরা ইউকেতে এই বইটা অনেকের আগ্রহ আছে। তো আমরা ইউকেতে যারা চট্টগ্রামের মানুষ আছি বা পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির লোকজন আছে, আমরা কীভাবে সহজে এই বইটা এখানে পেতে পারি? তো এটা কোনো অ্যামাজনের কোনো অ্যাক্সেস আছে কিনা, অথবা বাংলাদেশ থেকে কেউ যদি আনলাম নিলাম? না, এই বইটা অ্যামাজনে অ্যাক্সেসফুল আছে, আপনি অ্যামাজন থেকে এটা ফ্রি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এটা কোনো টাকা লাগবে না। জি। আর হার্ড কপি যদি আমরা পেতে চাই? হার্ড কপি যদি আপনি পেতে চান, এটা বাংলাদেশে আমরা প্রিন্ট করেছি অন অ্যান অ্যাভারেজ 400 থেকে 500 টাকা খরচ হয় প্রিন্ট করতে ওদের। তা আমার পাবলিশাররা হয়তো আমি কিনে এখানে দিতে পারবো, কিন্তু এখানে একটা মানে ট্রান্সপোর্টেশন কস্টের একটা ব্যাপার আছে। তো আপনারা যদি সবাই চান, আমরা হয়তো এখানে লোকালি প্রিন্ট করতে হবে, তো আমরা লোকালি প্রিন্ট করে আপনাদেরকে, যারা যে কিনলেন, যারা হয়তো অনেক ছেলেরা যদি পড়তে চায়, টাকা না থাকলে এটা আমরা সাপোর্ট করবো না। আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের বাংলাদেশে ইস্ট লন্ডন বেশিরভাগ বাংলাদেশি কমিউনিটির লোকজন, এবং ইস্ট লন্ডনের প্রত্যেকটি লাইব্রেরিতে বাংলাদেশে কিছু প্রকাশনা থাকে। তো আমরা আপনাকে অনুরোধ করব যাতে আমাদের
নিউহাম, টাওয়ার হ্যামলেটস এবং বার্কিং, ড্যাগেনহামসের যতগুলো লাইব্রেরি আছে একটা কপি ওইখানে যাক বা কয়েকটা কপি। আর আমরা যারা এখানে আছি, আমরা যদি এটার একটা মিনিমাম প্রাইস যেটা নয় সেটা আমরা দিয়ে আমরা এটা কিনতে চাই, তো এটার অ্যাভেলেবিলিটি আপনি করবেন। এবং আমি আরেকটা মানুষকে এই কারণে আমার মানে কৃতজ্ঞতা বোধের মধ্যে আনতে হবে। ডক্টর ইউনূস আমাকে খুব ইন্সপায়ার করতো। উনি 1998-এর দিকে বাংলাদেশে, তখন ভোরের কাগজ মনে হয় একটা ছিল, আর্টিকেল লিখেছেন কীভাবে মানে বাংলাদেশ টেকনোলজি ইউজ করে ইউরোপ, আমেরিকার এবং অন্যান্য দেশের, জাপানের মতো দেশে ঘরে বসে কাজ করার কিছু, ওইটা নিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন 3টা সিরিজে। আমি ঢাকায় থাকতে ওইটার জন্য একটা ক্লাব করেছিলাম, ওই ক্লাবে ওনার আর্টিকেলগুলো আমি প্রিন্ট করে দিয়েছিলাম যাতে সবাই পড়তে পারে। তো ডক্টর ইউনূসের দেশপ্রেম এবং তার বৃহত্তর সামাজিক প্রবলেমগুলো সলভ করার যে উদ্যোগ, ওইটা আমি আমার নিজের লাইফে যতটুকু পারি নিয়ে আসার ট্রাই করেছি। অ্যাজ অ্যান অন্টারপ্রেনার হিসাবে আমি যেটা জানি এবং বুঝি সেটা হচ্ছে, আমরা অন্টারপ্রেনার যারা আছি, আমরা যারা উদ্যোক্তা আছি, আমাদের কাজ হচ্ছে ব্যক্তির, সমাজের, অর্গানাইজেশনের এবং কান্ট্রির প্রবলেম সলভ করা এবং সাথে সাথে সমাজকে উন্নয়নের দিকে আগিয়ে নিয়ে যাওয়া। তো এটা আমি ডক্টর ইউনূস থেকে শিখেছি, ওই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আমার কিছু টিচার ছিলেন, এখন একজন আছেন মহসিন কলেজের অধ্যাপক, উনি আমার প্রাইভেট টিউটর ছিলেন, আমাদের বাসায় উনি ছিলেন। তো ওনার সাথে আমি অনেক গবেষণা করতাম। আমি অনেক কসমোলজি, মানে পৃথিবীতে আকাশ কিভাবে হলো, আল্লাহ কিভাবে আসলো, বেহেশত দুজক কিভাবে হলো, এই বড় বড় জিনিসগুলো নিয়ে আমি ওনাদের সাথে কথা বলতাম। ওরা আমাকে অনেক ধৈর্য সহকারে এগুলা যতটুকু পারে শেখানোর ট্রাই করেছেন, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আরেকটা ধন্যবাদ আমি দিব যে আমার দেশে গেলে আমাকে অনেক আপ্যায়ন, সবাই মায়া দেখায়, মানে ওদের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ, ওদের জন্য তেমন কিছু করতে পারি নাই, বাট আমি যতবার দেশে যাই সবার সাথে মিশি, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আমার জীবনে যতটুকু অ্যাচিভমেন্ট সব আপনাদের কারণে হয়েছে, আমার কোনো ক্রেডিট নেই। এখানে একটা জিনিস আপনাকে বলি, তো সব কিছুর পিছনেও তো পরিবারে, যেমন আমরা যদি বলি বাবির কথা, এই যে আপনাকে এগুলা করার জন্য যে একটা সহযোগিতা করা, বা এই সময়গুলো যে আপনি ওনাদের থেকে হয়তো একটু বঞ্চিত করছেন কিনা আমি জানি না, ওখান থেকে নিচ্ছেন, তো বাবিরও তো একটা বড় ধরনের সহযোগিতা এবং সহমর্মিতা আপনার এই কাজগুলোর পিছনে বিশাল ভূমিকা রাখে। ওইটা যদি একটা 2 মিনিট বলেন। অ্যাবসলিউটলি। তো প্রথমত হচ্ছে আমি দুইটা পরিবারকে সমানভাবে সম্মান দেখিয়ে বলি। আমার বাবা আমাকে খুব ফুল ফ্রিডম দিয়েছে, আমার ফ্যামিলি থেকে কোনোদিন কোনো কোয়েশ্চেন করতো না। জি। আমার মা আমাকে খুব ইন্সপিরেশন দিয়েছে। আমার চাচা আমাকে খুব মেজো আব্বা খুব সাপোর্ট দিয়েছে। আমার ছোট আব্বা খুব মায়া দেখিয়েছে আমাদেরকে। আমার বড় ভাই আমাদেরকে মায়া দেখিয়েছে। আমার মেজো ভাই আমাদেরকে সমাজে কীভাবে চলতে হয় এটা দেখিয়েছেন। তো এদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সাথে সাথে আমার শ্বশুর, আমার একজন গার্জিয়ান, আমার মা বাবা দুজনেই মারা গিয়েছেন। আমার মা মারা গিয়েছেন 2000 সালে, বাবা মারা গিয়েছেন 2005 সালে। আমার ফাদার ইন ল আমাকে কোনো বাংলাদেশে কোনো প্রবলেম ফেস করতে দেয় নাই। আচ্ছা আচ্ছা। মানে কি বলবো, উনি আমার বাবার মতো মানুষ, আমাকে অসম্ভব মায়া মমতা করে অনেক কিছু আমাকে লাইফে দিয়েছেন। আর সাথে সাথে আপনার আমার ওয়াইফ, ওর অনেক বিত্তবান ফ্যামিলির মেয়ে, চট্টগ্রামের ওয়ান অফ দ্য রিচেস্ট ফ্যামিলির মেয়ে। কিন্তু যখন আমি লন্ডনে নিয়ে এসেছি তখন আমার কিছুই ছিল না। কোনোদিন বুঝতে দেয় নাই যে সে বড়লোক ফ্যামিলির মেয়ে, সে কত কষ্ট করে হেঁটে গাড়িতে চড়ে বাজার করে রান্না করে খাওয়াতো, মানে এটা আনবিলিভেবল। এবং সাথে সাথে আমার অ্যাম্বিশন ছিল অনেক হাই অ্যাম্বিশন। আমি এখনও যা অর্জন করেছি তা আমার অ্যাম্বিশনের 10% অর্জন করেছি। তো একজন অ্যাম্বিশিয়াস মানুষের সাথে থাকতে হলে অনেক স্যাক্রিফাইস করতে হয়। তো আমার ওয়াইফ কিনে এই অ্যাম্বিশনকে নিয়ে কোনোদিন আফ করে নাই। রাত দিন আমি অনেক সময় 14-15 ঘন্টা কাজ করতাম, সকাল 4টা পর্যন্ত পড়াশোনা করতাম, লিখতাম, কোনোদিন বিরক্ত হয় নাই। তো এই জন্য আমার ওয়াইফকেও আমি অনেক অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। সাথে আমার ভাই, সাথে সাথে আমার ওয়াইফের একমাত্র ভাই এবং আরেকটা বোন এখানে থাকে, ওরাও খুব চমৎকার মানুষ। ওরা কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করে গেছেন এবং মায়া দেখিয়েছেন। দেশে গেলে
মানে আমাকে কিছু করতে হয় না, ওরাই সব অ্যারেঞ্জ করে দেয়। তো সে কারণে আমি ওদের প্রতি অসম্ভব কৃতজ্ঞ। জি। এবং আল্লাহ তাদেরকে রহমত করুক, এবং তাদের প্রত্যেকটা ওয়েল উইশিং, তাদের প্রত্যেকটা সাপোর্ট, তাদের প্রত্যেকটা মানে আমার পিছনে যাদের চিন্তা ভাবনা, এগুলো আল্লাহ এটা মানে আমল সোয়ালি হিসেবে গণ্য করুক, এটা আমি আল্লাহর কাছে আবেদন করব। থ্যাংক ইউ। ধন্যবাদ নাজিম ভাই। অনেকক্ষণ আমি অনেক রিকোয়েস্ট করে অনেক ব্যস্ততম সময়ের মধ্যে আমি এই বইটা সম্পর্কে চট্টগ্রাম ইতিহাস নিয়ে যে গবেষণা কীভাবে উনি করেছেন ওনাকে রিকোয়েস্ট করে ইন্টারভিউটা আমি নিয়েছি, কারণ আমরা জানতে চাই একটা বই লেখার পিছনে যে গল্পগুলো থাকে এগুলো হয়তো অনেকের অজানা থাকে, কিন্তু আমরা ছোট্ট একটা ইন্টারভিউর মাধ্যমে এটা চেষ্টা করেছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের যে কোনো পরামর্শ আমাদের চ্যানেলের জন্য আমরা সাদর গ্রহণ করব। আসসালামু আলাইকুম।